জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিকার অর্থে অনেক প্রশংসনীয়। তোমরা সবাই এই করোনাকালীন সময়ে নিজ গৃহে অবস্থান করে তোমাদের নিজস্ব সাবজেক্টের নিজস্ব ইয়ারের ক্লাসগুলো এত চমৎকারভাবে যে ঘরে বসে শুনতে পারবে তা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে আর কোনো প্রতিষ্ঠান সে পর্যন্ত সাহস করতে পারেনি। তো তোমাদের জন্য যে আয়োজন, এই আয়োজনে তোমরা যত বেশি সম্পৃক্ত হবে, যত বেশি ক্লাসগুলো তোমরা বারবার শুনবে এবং তোমাদের ক্লাস সম্পর্কিত প্রশ্নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে বা মেইল করে জানতে চাবে, তখনই কিন্তু আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই চমৎকার উদ্যোগ, চমৎকার এই আয়োজন সার্থক হবে এবং আমরা যারা তোমাদের জন্য ক্লাসগুলো তৈরি করেছি আমাদেরও কিন্তু ভালো লাগবে তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো জানতে পেরে এবং তার সমাধান তোমাদেরকে অনলাইনে পৌঁছে দিতে পেরে। ডিজিটাল বাংলাদেশের এই যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু তোমরা যদি অংশগ্রহণ অধিক পরিমাণে না করো তাহলে কিন্তু এই ডিজিটাল প্রজন্মই একটা সমস্যায় পড়ে যাবে যে তোমরা কি আসলে এই ক্লাসের বাইরেই সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকবে নাকি আয়োজনকে তোমরা সার্থক করবে। তোমাদের আমার পরিচয়টা দিয়ে নেই, আমি শবনম জাহান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের যে কোর্স আছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, তার ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমাদের সপ্তম লেকচার। আমার আজকের লেকচারের শিরোনাম নগর স্থানীয় সরকার এবং পার্বত্য অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা। চলো আমরা দেখি এই ক্লাসে, এই লেকচারের মাধ্যমে তোমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবে। আমাদের আজকের আলোচ্য বিষয় নগর স্থানীয় সরকার বলতে আমরা কি বুঝি, পৌরসভা কি, প্রশাসনিক কাঠামো পৌরসভার, পৌরসভার ধরন, পৌরসভার গঠন, পৌরসভার কার্যাবলী, সিটি কর্পোরেশন কি, সিটি কর্পোরেশনের গঠন, সিটি কর্পোরেশনের কার্যাবলী, সিটি কর্পোরেশনের আয়ের উৎস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা, সরকারের সাথে পার্বত্য জেলা এবং আঞ্চলিক পরিবেশের সম্পর্ক, আঞ্চলিক পরিষদের সম্পর্ক আসলে কেমন তা নিয়েও অল্প করে আলোচনা করব। তোমাদের প্রথমে একটু জানিয়ে নেই যে আসলে নগর স্থানীয় সরকার বলতে আমরা কি বুঝি। বাংলাদেশের স্থানীয় সরকারের দুটি পর্যায় রয়েছে। এর একটি হলো গ্রামীণ পর্যায়ের স্থানীয় সরকার এবং অপরটি হচ্ছে শহর বা নগর পর্যায়ের স্থানীয় সরকার। বাংলাদেশের শহর বা নগর পর্যায়ে স্থানীয় সরকার কাঠামোর মধ্যে প্রচলিত স্তরসমূহ হলো পৌরসভা ও সিটি কর্পোরেশন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে স্থানীয় সরকার নিয়েই তো আমি এতক্ষণ আলোচনা করেছি এতগুলো লেকচারে, যেখানে আমরা ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানলাম, যেখানে আমরা পৌরসভা সম্পর্কে জানলাম। তাহলে নগর স্থানীয় সরকারটা আবার কি? নগর স্থানীয় সরকার হচ্ছে শহর পর্যায়ে বা শহরের পার্শ্ববর্তী যে নগর আছে কেবলমাত্র তার জন্যই এই নগর স্থানীয় সরকার, এবং প্রচলিত যে স্তর আছে, যে স্তর কাঠামোতে নগর স্থানীয় সরকার পরিচালিত হয়, তার একটি হলো পৌরসভা এবং অপরটি হলো সিটি কর্পোরেশন। চলো আমরা শুরুতে পৌরসভা সম্পর্কে জেনে নেই। পৌরসভা, পৌরসভা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ব্যবস্থার শহর এলাকায় সরকারের মধ্যে নিম্ন স্তরের প্রশাসনিক এলাকা। পৌরসভা আইন 2009 অনুযায়ী বাংলাদেশের কোনো এলাকা পৌরসভা ঘোষণা করা যেতে পারে যদি ওই এলাকার 3/4 লোক অকৃষিজ পেশায় নিয়োজিত থাকে, শতকরা 33% ভূমি হবে অকৃষিজ প্রকৃতির এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 1500 জনের কম নয় এবং ওই এলাকার মোট জনসংখ্যা 50,000-এর কম হবে না। দেখো এখানে খুব চমৎকার ভাবে আমরা কোন অঞ্চলকে পৌরসভার আওতাভুক্ত করতে পারি তার কিছু শর্ত জুড়ে দিয়েছে। প্রথমত হচ্ছে যে কৃষিজ জমির পরিমাণ এবং পেশায় কৃষক তাদের পরিমাণ যেখানে এই
পৌরসভার শর্তের সাথে মিলবে সেখানে কিন্তু আমরা তাকে পৌরসভা বলতে পারবো না। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে অঞ্চলে শতকরা ৩৩ ভাগ ভূমি হবে অকৃষিজ প্রকৃতির, অর্থাৎ যার মধ্যে নগরায়নের ছোঁয়া কিছুটা আছে এবং যার ৩/৪ লোক অকৃষিজ পেশায় নিয়োজিত, অর্থাৎ কৃষির বাইরে অন্যান্য যে পেশাগুলো আছে মানুষ জীবিকা নির্বাহের জন্য সেসব পেশায় নিয়োজিত থাকে এবং অবশ্যই তো বাংলাদেশের প্রেক্ষাপটে এইসব অঞ্চলকে আমরা পৌরসভা বলতে পারছি। এখন একটু জেনে নেই পৌরসভার প্রশাসনিক কাঠামো। প্রথমত হচ্ছে মেয়র, যিনি সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং পৌরসভার প্রধান, অর্থাৎ পৌরসভার যে কাঠামো তার প্রধান যিনি থাকবেন তাকে মেয়র বলা হচ্ছে এবং অনেকে মেয়রকে পৌরপিতা বলে থাকেন এবং মেয়র হবে নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কাউন্সিলর, সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি হবেন প্রশাসনিক প্রধান। তাহলে আমরা এই যে দুইটা জায়গায় দেখতে পাচ্ছি, প্রথমত মেয়র এবং দ্বিতীয়ত কাউন্সিলর, ওনারা সবাই কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। আচ্ছা, এখন একটু জেনে নেই যে পৌরসভার ধরন বলতে আসলে আমরা কি বুঝি। দেখো, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার ক্ষেত্রে বা উপজেলার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ক্যাটাগরির মধ্যে যাইনি যেটা আমরা পৌরসভার ক্ষেত্রে যাচ্ছি। এখন কেন যাচ্ছি এই বিষয়টা তোমাদেরও একটু জানা দরকার। বাংলাদেশে ৩ ধরনের পৌরসভা আছে, ক, খ এবং গ শ্রেণীর। ক শ্রেণীভুক্ত পৌরসভা হচ্ছে সেগুলো যাদের বার্ষিক রাজস্ব আয় নিজস্ব তহবিল থেকে ৬ মিলিয়নের অধিক। আবারও বলছি, ক শ্রেণীভুক্ত পৌরসভা হচ্ছে সেগুলো যাদের বার্ষিক রাজস্ব আয় নিজস্ব তহবিল থেকে ৬ মিলিয়নের অধিক। আর খ শ্রেণীভুক্ত পৌরসভা হচ্ছে যাদের রাজস্ব আয় বার্ষিক ২.৫ মিলিয়ন থেকে ৬ মিলিয়নের মধ্যে। আমি আবারও বলছি, খ শ্রেণীভুক্ত পৌরসভা হচ্ছে যাদের রাজস্ব আয় বার্ষিক ২.৫ মিলিয়ন থেকে ৬ মিলিয়নের মধ্যে এবং গ শ্রেণীভুক্ত হচ্ছে ওই সকল পৌরসভা যাদের বাৎসরিক নিজস্ব তহবিল থেকে রাজস্ব আয় ১ মিলিয়ন থেকে ২.৫ মিলিয়নের মধ্যে। অর্থাৎ এই যে রাজস্ব আয়ের ভিত্তিতে ক, খ এবং গ এই ৩টা ক্যাটাগরি তৈরি করা হয়েছে পৌরসভার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশে মোট ৩২৭টি পৌরসভা ছিল। সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন হওয়ার পর ময়মনসিংহ পৌরসভাও বিলুপ্ত ঘোষিত হয়েছে, যেহেতু সেটা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। আমরা একটু দেখে নেই যে পৌরসভা আসলে কি কি কাজ সম্পাদন করে থাকে। যেমন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ যেসব কাজ করে থাকে, উপজেলা যেসব কাজ করে থাকে, পৌরসভার কাজের ধরন কি একই রকম না কিছুটা আলাদা, তা আমরা জানব। পৌরসভার মূল দায়িত্ব হবে স্ব এলাকাভুক্ত নাগরিকগণের এই আইন ও অন্যান্য আইনের দ্বারা প্রতিষ্ঠিত বিধান অনুসারে সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা। বুঝতে পেরেছ? অর্থাৎ যে আইন দ্বারা পৌরসভা গঠিত হয়েছে সে আইনের দ্বারা যেসব বিধানাবলী আছে সেই বিধান অনুসারে নাগরিকদের সুযোগ সুবিধা প্রদান করবে। আচ্ছা, পৌর প্রশাসন ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে সমন্বয় সাধন ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করা। দেখো, এখানে কিন্তু পৌর প্রশাসনে যারা আছে এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা থাকবে তাদের মধ্যে কিন্তু সমন্বয় সাধিত করতে হবে এবং সেই সমন্বয়ের ভিত্তিতে নাগরিকদের সেবা প্রদান করতে হবে। এখন পৌরসভা যদি সরকারি যেসব কর্মসূচিগুলো আছে, যারা যেসব কর্মকর্তা কর্মচারী সেগুলিকে ইমপ্লিমেন্ট করে, তাদের সাথে যদি সমন্বয় সাধন না করতে পারে পৌরসভা, তাহলে কিন্তু নগরবাসীরা কোনো সেবাই পাবে না। আচ্ছা, পৌর এলাকায় নাগরিকগণ পৌরসেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, ইমারত নিয়ন্ত্রণ সহ নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। দেখো, নগরের সাথে যেসব উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে তার জন্য কিন্তু পৌরসভার
যেসব বিধানাবলী আছে সেই বিধানাবলী অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। যেমন অবকাঠামোগত উন্নয়ন এবং ইমারত নিয়ন্ত্রণ সহ। এখন যার যেভাবে ইচ্ছা সে যদি তার স্থাপনা তৈরি করতে থাকে তাহলে কিন্তু নগরবাসীদের জন্য সেটা হয়ে যাবে অনেক বড় একটা বোঝা। তার কারণ হচ্ছে এই নগরের মধ্যে সকলকে বসবাস করতে হবে, নগরের মধ্যে যাতায়াত করতে হবে, নগরের মধ্যে স্বাস্থ্যসেবা পেতে হবে, শিক্ষা যে কাঠামো আছে সেগুলোর মধ্যে তারা কাজ করবে। তো ইত্যাদি সবকিছু মিলিয়ে যদি পৌরসভা যদি এই বিষয়গুলিকে তদারকি না করে তাহলে কিন্তু নাগরিকগণ কেউ হয়তোবা সুযোগ পাচ্ছে, কেউ হয়তোবা বঞ্চিত হচ্ছে। কোনোটার মধ্যে কিন্তু আহ অতিরিক্ত সুবিধা বা অতিরিক্ত বঞ্চনা কোনোটাই দেওয়া যাবে না এবং এক্ষেত্রে সমন্বয় সাধন করবে কিন্তু পৌরসভা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নাগরিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা। এবং দেখো যেসব নিয়ম অনুযায়ী এই কাজগুলি পরিচালিত হবে তার যে উপধারা আছে সেখানে বলা হচ্ছে কি, উপধারা 1-এর উদ্দেশ্য পূরণ করবে পৌরসভার কার্যাবলী হবে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহারের জন্য পানি সরবরাহ, পানীয় পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন। দেখো এখানে কিন্তু কয়েকটা বিষয়কে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তার প্রথমত হচ্ছে পানি। দেখো একটা যে কোনো নাগরিকের জীবনযাপনের জন্য গ্যাস, বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন এই বিষয়গুলো হচ্ছে তার দৈনন্দিন একটা চাহিদা। এটাকে কিন্তু কোনো অংশে তোমার দীর্ঘ মেয়াদী কোনো প্রকল্পে নেওয়া যাবে না যে এই বিষয়টা, যেমন পানির চাহিদা 1 মাস পর পূরণ হবে। যেখানে দৈনন্দিন চাহিদা পানি, দৈনন্দিন চাহিদা বিদ্যুৎ, দৈনন্দিন হচ্ছে গ্যাসের চাহিদা থাকে জীবনযাপনের জন্য, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে কিন্তু কোনো অংশে একটা অনন্তকালের জন্য যে পরে সম্পূর্ণ হবে সেভাবে কিন্তু আটকে রাখা যাবে না। অর্থাৎ যে কোনো মূল্যে সময় মতো এই কাজগুলিকে সম্পাদন করতে হবে এবং সম্পাদন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে হচ্ছে পৌরসভা। দ্বিতীয়ত দেখো যেখানে বলা হলো যে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন। এখন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের সাথে কিন্তু প্রতিটা নাগরিক জড়িত। একটা পৌরসভায় প্রতিটা নাগরিক যে সম্পদশালী হবে বা প্রতিটা নাগরিক যে হতদরিদ্র হবে তাও কিন্তু না। সেখানে হতদরিদ্র জনগোষ্ঠী যারা আছে তারা যেন সামাজিক ন্যায় বিচারের আওতাভুক্ত হয় এবং সরকারের যে সামাজিক যে সুবিধার যে বেষ্টনী আছে সেই বেষ্টনীর মধ্যে যেন তারা অন্তর্ভুক্ত হতে পারে, সেটাও কিন্তু পৌরসভা তাদেরকে চিহ্নিত করে সেই কার্যক্রমের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করবে। এবং অন্যদিক দিয়ে হচ্ছে যারা সম্পদশালী আছে তারা যেন সঠিকভাবে কর প্রদান করে, তারা যেন তাদের যে সম্পদকে সঠিক ভাবে নাগরিকদের কল্যাণে নিয়োজিত করতে পারে সেই বিষয়েও কিন্তু যত সহযোগিতা করা দরকার তা কিন্তু পৌরসভায় সেই কার্যক্রমগুলিতে সহায়তা করবে। আরো যেসব কাজ আছে তোমরা খেয়াল করো যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কল্পে রাস্তা, ফুটপাত, জনসাধারণের চলাচল, যাত্রী এবং মালামালের সুবিধার্থে টার্মিনাল নির্মাণ। দেখো আমাদের রাস্তাঘাটের মধ্যে আমরা জানি ফুটপাত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই ফুটপাতে জনসাধারণ চলাফেরা করবে সেই সাথে যাত্রী এবং মালামাল সুবিধার্থে যে বাস স্টপেজ গুলো আছে, যে লঞ্চ টার্মিনাল আছে, এই বিষয়গুলোও কিন্তু পৌরসভাই তদারকি করবে, নির্মাণ করবে এবং তার কে রক্ষণাবেক্ষণের কাজও কিন্তু পৌরসভারই অন্তর্ভুক্ত। তারপর দেখো জন্ম মৃত্যু নিবন্ধন আইন 2004 এর প্রদত্ত কার্যাবলী। অর্থাৎ যে কোনো নাগরিক যখন যে নতুন সন্তান জন্মলাভের পরে তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা নিবে, এক্ষেত্রে কিন্তু সহজীকরণ করতে হবে পৌরসভাকে। তারা কিন্তু বিষয়টাকে কোনো অংশে জটিল করতে পারবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৃত্যুরও নিবন্ধন প্রয়োজন হয়। এটা হতে পারে যে কারো অপমৃত্যু হতে পারে বা কারোর দেখা যায় যে যে কোনো মৃত্যুই তো আসলে নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন। তার কারণ হচ্ছে তাতে সরকারের যে আদমশুমারি আছে সেই শুমারিতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় এই বিষয়গুলির জন্য এবং তাতে তার যে কার্যাবলীগুলো আছে তারা কিন্তু সম্পাদন করবে পৌরসভা। আচ্ছা, পরিবহন ব্যবস্থাপনার সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা, পথচারীদের সুবিধার্থে যাত্রী ছাউনি, সড়ক বাতি, যানবাহনের পার্কিং স্থান এবং বাস স্ট্যান্ড বা বাস স্টপের ব্যবস্থা করা। আমরা যারা শহরে যাতায়াত করি আমরা জানি যে
যানবাহনের যে পার্কিং স্থান, বাস স্টপেজ, এই বিষয়গুলো আমাদের সাধারণ যে জীবনযাপনের সাথে কত বেশি সম্পর্কিত। কারণ বাস স্ট্যান্ডে যখন বাস সঠিকভাবে আ পার্কিং বাসগুলো থাকবে, তাতে যাত্রী বাসে ওঠা এবং নির্দিষ্ট গন্তব্যে নামা, এই কাজগুলি কিন্তু অনেক সহজ হয়। কিন্তু সম্পূর্ণ রাস্তায় যত্রতত্র যখন বাস থামছে, যাত্রী উঠছে, রাস্তা পারাপার, এই বিষয়গুলির জন্য আমাদের বাংলাদেশে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে, তাহলে তোমরা দেখো যে এটার কিন্তু সম্পূর্ণ বিষয় তদারকির কাজটা কিন্তু আসলে পৌরসভার মধ্যে পড়ে। যে ট্রাফিক ব্যবস্থাপনা, পথচারীদের সুবিধার্থে যাত্রী ছাউনি, সড়ক বাতি, যানবাহনের পার্কিং স্থান, এই কাজগুলি কিন্তু সম্পূর্ণভাবে পৌরসভার আওতাভুক্ত। আচ্ছা, তারপরে আর কি কি কাজ করে খেয়াল করো তোমরা, যে নাগরিকদের স্বাস্থ্য পরিবেশ রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ। এখন আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের প্রকল্প হাতে নেওয়া হয় শহরের নগরের সৌন্দর্য বর্ধনের জন্য, বৃক্ষরোপণ করা হয়, যে জুন জুলাই মাসের মধ্যে দেখা যায় যে বৃক্ষরোপণের হিড়িক পড়ে যায়। কিন্তু তারপরে বিষয়গুলো রক্ষণাবেক্ষণ যদি না করা হয়, তাহলে কিন্তু প্রতি বছর কি করা হচ্ছে, একটা নির্দিষ্ট অর্থ ব্যয় করা হচ্ছে। সেই অর্থ যে ব্যয় একই খাতে বারবার কেন অর্থ ব্যয় হয়, তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এর জন্য অনেক বড় একটা কারণ হচ্ছে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের কি হচ্ছে, প্রতি বছর একই খাতে বারবার আমাদের অর্থ ব্যয় হচ্ছে। ফলে আমাদের অর্থের যেমন সাশ্রয় হচ্ছে না, তেমনি এই প্রতি বছরে গাছ না লাগিয়ে আমাদের যে পরিমাণ গাছগুলো লাগানো হচ্ছে, সেগুলোর রক্ষণাবেক্ষণের সাথে যখন নতুন বৃক্ষ রোপিত হবে, তাহলে কিন্তু বৃক্ষের সংখ্যাও অনেক বেড়ে যাচ্ছে, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সহায়ক। অর্থাৎ এই যে কাজগুলি বলা হলো, এই কাজগুলি কিন্তু প্রতিটাই পৌরসভার একেবারে অত্যন্ত জরুরি কাজের মধ্যে পড়ছে। এটা কিন্তু কোনো অংশেই এমন না যে তাদের ঐচ্ছিক কার্যাবলী, তারা করলেও পারে না করলেও পারে। এগুলি কিন্তু তাদের বাধ্যতামূলক কাজের মধ্যে পড়ছে। তারপরে আরেকটা বিষয় দেখো, বাজার ও কসাইখানা স্থাপন ও ব্যবস্থাপনা। তোমরা নিজেরাই দেখতে পাবে যে আমাদের বাজারগুলোর যা অবস্থা, কসাইখানা, সেগুলি শহরের যত্রতত্র আছে। অথচ পৌরসভা কিন্তু নির্দিষ্ট স্থানে বাজার যেন বসে, এবং যে এলোমেলো বাজারগুলি বসা, যেগুলির কারণে অনেক সময় সড়কে যানজট হচ্ছে, যেগুলির জন্য অনেক মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু তদারকির কাজ একমাত্র পৌরসভার। তারপরে দেখো, শিক্ষা, খেলাধুলা, চিত্ত বিনোদন, আমোদ প্রমোদ, সাংস্কৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে সহায়তা দান, পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি। এখন যে পৌর এলাকা যে নাগরিকদের জন্য, সেই নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পার্ক এবং সেই সাথে তাদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করে দেওয়াও কিন্তু পৌরসভার কাজ। আমাদের দেখা যায় যে পৌরসভার অন্তর্গত যে ছোট ছোট পার্কগুলি থাকে, সেগুলি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এত বাজে অবস্থা থাকে, সেখানে কিন্তু কোনো মানুষ চেয়েছে তারা একটু নিজেদের রিফ্রেশমেন্ট করবে, তার কিন্তু কোনো সুযোগ আসলে থাকছে না। অথচ এটা কিন্তু পৌরসভার দায়িত্বর মধ্যে পড়ে যে নাগরিকদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য, তাদের চিত্ত বিনোদনের জন্য যেই ব্যবস্থাগুলো আছে, এই ব্যবস্থাগুলো করার কাজ কিন্তু কেবলমাত্র পৌরসভার মধ্যে পড়ছে। তারপর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আইন, বিধিবিধান প্রভৃতি উপ আইন বা সরকার প্রদত্ত আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী। অর্থাৎ দেখা যাচ্ছে এই কার্যাবলী তো পৌরসভা করতে বাধ্য, সেই সাথে সরকার যদি নতুন কোনো কাজের ব্যাপারেও তাদেরকে নির্দেশ দিয়ে থাকে, তাহলে তাও কিন্তু পৌরসভার কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, উপরিউক্ত যে কোনো কাজ সম্পাদন করতে পৌরসভার নিজস্ব কারিগরি ব্যবস্থাপনা ও আর্থিক সামর্থ্য না থাকলে নাগরিক সুবিধার্থে উপরিউক্ত কার্যাবলী স্থগিত করা যাবে না। দেখো কত গুরুত্বের সাথে বলা হচ্ছে যে যদি কোনো কারণে পৌরসভার কারিগরি সহায়তা না থাকে, আর্থিক সামর্থ্য না থাকে, তারপরেও কিন্তু কোনোভাবে এই কাজগুলি বন্ধ রাখতে পারবে না। উপধারা ১ ও ২ এ বর্ণিত কোনো কার্য সম্পাদিত না হলে সরকার এতদ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ প্রমাণ করিতে পারিবে। উপরিউক্ত কার্যাবলী ছাড়াও পৌরসভা
তার তহবিলের সংগতি অনুযায়ী দ্বিতীয় তফসিলে বর্ণিত কার্যাবলী সম্পাদন করতে পারবে। অর্থাৎ পৌরসভার গঠনে পৌরসভার যে কাজগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে বিভিন্ন ধারা উপধারায় তার সকল কাজ করতে হবে। সেই সাথে যদি সরকার নতুন করে কোনো দায়িত্ব অর্পণ করে তাও পালন করতে হবে, এবং যদি কোনোভাবে কোনো কাজ বন্ধ হয়ে যায় আর্থিক সঠিক মানে অর্থর ব্যবস্থাপনার অভাবে, তাও কিন্তু সেই কাজগুলি নাগরিকদের সুবিধার্থে কোনো কাজে বন্ধ রাখা যাবে না, বরঞ্চ বিকল্প কোনোভাবে অর্থ সংস্থান করে সে কাজগুলো চালু রাখতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে একটা পৌরসভার কত ধরনের কাজ আছে, এবং এই যে কাজগুলো আছে পৌরসভার, তা যদি পৌরসভা সঠিকভাবে সম্পাদন করতে পারতো, তাহলে কিন্তু আমাদের এই পৌরসভার অন্তর্গত যেসব নগরগুলো আছে তারা অনেক স্বাচ্ছন্দ্যে নাগরিকরা জীবনযাপন করতে পারতো। কারণ প্রতিটা কাজই হচ্ছে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপন স্বাচ্ছন্দ্যের সাথে জড়িত। এখানে কিন্তু অতিরিক্ত কোনো কিছু নাগরিকদের জন্য করতে বলা হয়নি, বরঞ্চ দৈনন্দিন যে কাজগুলো নাগরিকরা তাদের জীবনযাপনকে সহজ করে তুলবে সেই কাজগুলি করতে বলা হয়েছে পৌরসভাকে। আমরা এখন একটু দেখব যে সিটি কর্পোরেশন আসলে কি ধরনের কাজ করে থাকে। দেখো, সিটি মানে শুধু শহর নয়, বরং সিটি বলতে বোঝায় একটি বড় শহর যেখানে নাগরিকেরা সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন। আর সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো সেই সুযোগ সুবিধা নিশ্চিত করা। এর প্রথমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সিটি বলতে আসলে একটা বড় শহরকে বোঝানো হচ্ছে, যেখানে নাগরিকরা তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে সুবিধাগুলো প্রয়োজন সেই সুবিধাগুলো পাবে, এবং তা নিশ্চিত করবে হচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের দায়িত্বে যিনি থাকেন তাকে আমরা মেয়র বলে ডাকি, যদিও কিছুদিন আগে সেটা চেয়ারম্যান হিসাবে বিবেচিত হতো। সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার চেয়ারম্যান হলেন তার এলাকার প্রধান। মেয়র বা চেয়ারম্যান যেটা বলেই আমরা ডাকি না কেন, তিনি হলেন তার এলাকায় নিয়োজিত একজন কর্মী, যার দায়িত্ব হলো তার এলাকার মানুষের নাগরিক সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা। সিটি কর্পোরেশন বাংলাদেশের মহানগরগুলোর স্বায়ত্তশাসন ব্যবস্থার একক। বাংলাদেশের নবঘোষিত ময়মনসিংহ সহ সর্বমোট 12টি সিটি কর্পোরেশন রয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে পৌরসভার প্রধান এবং সিটি কর্পোরেশন প্রধান তারা হচ্ছে তাদের এলাকার প্রধান দায়িত্বশীল ব্যক্তি, যিনি তার অন্তর্গত সকল নাগরিকদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার কল্পে কাজ করে যাবেন। এবং দেখো, খুব চমৎকার বলে যে সত্যটা এখানে স্বীকার করে দেওয়া হলো যে তিনি হলেন তার এলাকায় নিয়োজিত একজন কর্মী, যার দায়িত্ব হলো তার এলাকার মানুষের নাগরিক সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা। বুঝতে পেরেছো? আমরা এখন একটু দেখে নেব সিটি কর্পোরেশনের গঠন। প্রত্যেক সিটি কর্পোরেশন সরকারি প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত সংখ্যক ওয়ার্ডে বিভক্ত থাকে। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের 1/3 সংখ্যক সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। মেয়র ও কাউন্সিলরগণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ নির্বাচিত হন কাউন্সিলরদের ভোটে। সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। সিটি কর্পোরেশনের মেয়াদ 5 বছর। অর্থাৎ এই 5 বছর একজন মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করে নাগরিকদের কল্যাণে কাজ করে যাবেন, যেন তার অধীনস্থ যেসব নাগরিকরা আছে তার অঞ্চলে তাদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলি দূর করবেন, যা যা করণীয় তা সম্পাদন করবেন। আমরা এখন একটু দেখে নিব সিটি কর্পোরেশন কি কি কাজ করে থাকে। অলমোস্ট আমরা সবাই পত্রপত্রিকার মাধ্যমে, নিউজে আমরা সবসময় জেনে থাকি সিটি কর্পোরেশনের কাজ। এবং কাজ বলতে আমাদের কাছে বর্তমানে, দুঃখিত, কাজ বলতে বর্তমানে একটা বিষয় আমাদের মাথায় ঘুরছে গত কয়েকটা বছর ধরে, মশক নিয়ন্ত্রণ।
তার বাইরেও কিন্তু সিটি কর্পোরেশনের অনেক কাজ আছে। চলো আমরা আজকে সেগুলি একটু জানি। মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। নিচে তা আলোচনা করা হলো। সিটি কর্পোরেশন মহানগরীর রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে, মোটর গাড়ি, বাস, ট্রাক ছাড়া অন্যান্য যানবাহনের লাইসেন্স প্রদান করে এবং রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, এই যে আমরা নগরে আছি, নগরে যে রিক্সা, তারপরে বাসের যে যানজট এবং একটা হযবরল অবস্থা, এই সকল কিছুর দায়িত্ব আসলে কার? তোমরা বুঝতে পেরেছো? পৌরসভার অন্তর্গত যে রাস্তাঘাটের ঝামেলাগুলো থাকে তার সব সমাধানের দায়িত্ব হচ্ছে পৌরসভার প্রধানের, এবং সিটি কর্পোরেশনের অন্তর্গত রাস্তাঘাটের যে যানজটে আমরা মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দী জুড়ে আটকে থাকি ঘন্টার পর ঘন্টা, সেই কাজটুকু করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের প্রধানের। জনস্বাস্থ্য রক্ষার জন্য সিটি কর্পোরেশন নালা নর্দমা, রাস্তাঘাট, আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নির্মাণ, বিভিন্ন স্থানে শৌচাগার, স্বাস্থ্যসম্মত পায়খানা ইত্যাদি নির্মাণ করে। তাছাড়া হাসপাতাল, মাতৃসদন, শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ এবং পরিচালনা করে। তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রথমত হচ্ছে রাস্তার যাবতীয় ঝামেলা দূর করবে সিটি কর্পোরেশন। দ্বিতীয়ত, নগরবাসীর জন্য একটা নিরাপদ নগরী, সে নিরাপদ নগরী হতে পারে মশার অত্যাচার থেকে মুক্ত, সে নিরাপদ নগরী হতে পারে কুকুরের যন্ত্রণা থেকে মুক্ত। যে ধরনের প্রাণী নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনকে অনিশ্চিত করে তুলছে, সেই প্রাণীর নিধন বা নিয়ন্ত্রণ দুটাই কিন্তু সিটি কর্পোরেশনের কাজ। এবং সেই সাথে দেখো, হাসপাতাল, মাতৃসদন, শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ, পরিচালনা করা সবই কিন্তু সিটি কর্পোরেশনের কাজের মধ্যে পড়ছে। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে। এখানে আমরা কি দেখতে পেলাম? যে কোনো নগরে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে। এটা খুব জরুরি না যে কেবলমাত্র নদী তীরবর্তী যে অঞ্চল আছে সেখানেই নদী ভাঙন হবে, বঙ্গোপসাগরের তীরবর্তী যারা আছে সেখানেই সাইক্লোন হবে, তা কিন্তু না। হঠাৎ করে ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে শহরের মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকে। বা অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানব সৃষ্ট যে দুর্যোগগুলি হয়ে থাকে, কোথাও শর্ট সার্কিট হলো, কোথাও তোমার কোন একটা বিল্ডিং এর ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে পুরো ভবনে আগুন ধরে গেল, ইত্যাদি নানাবিধ কাজ আছে। এই কাজগুলো নাগরিকদের জানমালের সাথে যা জড়িত, সেখানেও কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব পড়ে তার নিরাপত্তা নিশ্চিত করা। আচ্ছা, মহানগরীর নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক শিক্ষা কেন্দ্র, নৈশ বিদ্যালয় স্থাপন করে, শিক্ষা বিস্তারের জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, বৃত্তি প্রদান, পাঠাগার নির্মাণ, পরিচালনা ইত্যাদি কাজ করে থাকে সিটি কর্পোরেশন। প্রথমত হচ্ছে নাগরিকদের প্রথম যে কাজটা, শান্তি শৃঙ্খলা রক্ষা, নগরবাসীর রাস্তাঘাটের যাতায়াতের নিরাপত্তা বিধান করা, নগরবাসীর জন্য গ্যাস, বিদ্যুৎ, পানির যে সরবরাহ আছে তার নিরাপত্তার দায়িত্ব যারা থাকে তাদের সাথে সমন্বয় করে কাজগুলিকে সহজ করা। এবং তারপরে তোমরা চিন্তা করো যে একটা নগরে হতেই পারে যে বয়স্কদের যে সময় শিক্ষার সুবিধা ছিল না, তারা পরবর্তীকালে শিক্ষিত হওয়ার জন্য তাদের যে বয়স্ক শিক্ষা কেন্দ্র, নৈশ বিদ্যালয় স্থাপন, অনেকে দেখা যায় দিনের বেলা কাজ করে পড়াশোনা করতে পারছে না, নৈশ বিদ্যালয় স্থাপন, অথবা শিক্ষা বিস্তারের জন্য যদি আরো কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার প্রয়োজন হয়, অনুদান প্রদান করার প্রয়োজন হয়, ছাত্রছাত্রীদের আবাসনের জন্য হোস্টেল নির্মাণের প্রয়োজন হয়, ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের প্রয়োজন হয়, পাঠাগার নির্মাণ পরিচালনা ইত্যাদি কাজও কিন্তু করবে হচ্ছে সিটি কর্পোরেশন। এবং সর্বোপরি সাংস্কৃতিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন মিলনায়তন, আর্ট গ্যালারি,
তথ্য কেন্দ্র, জাদুঘর, মুক্তমঞ্চ ইত্যাদি নির্মাণ করাও কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের কাজ। এই যে আমরা আলোচনা করলাম, প্রথম থেকে লেকচারগুলিতে দেখো ইউনিয়ন পরিষদের কার্যাবলী, উপজেলার কার্যাবলী, পৌরসভার কার্যাবলী এবং সিটি কর্পোরেশনের কার্যাবলী। সকল কার্যাবলীর প্রতিটা ধারায়, উপধারায়, প্রত্যেকটা বাক্যে সকল কাজগুলি বিন্যস্ত করা হয়েছে কেবলমাত্র নাগরিকদের জন্য। কোথাও কিন্তু বলা হয়নি নগরের যারা অধিবাসী নাগরিক তাদের সেবার বাইরে গুরুত্বপূর্ণ আর কোনো কাজকে কিন্তু এখানে চিহ্নিত করা হয়নি। এখন প্রশ্ন হলো এই কাজগুলো কেন হয় না? প্রশ্ন হলো নগরবাসীরা কেন তাদের কাঙ্ক্ষিত সেবা পায় না? এক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের এখানে কিছুটা আন্তরিকতার অভাব, তাদের এখানে কিছুটা দায়িত্বজ্ঞানহীনতা এবং আরেকটা বিষয় হচ্ছে যে পূর্বের যে নজিরকে অনুসরণ করে যাওয়া, এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে আসতে পারতো তাহলে যে এত চমৎকার সব ব্যবস্থা আছে স্থানীয় সরকারের জন্য, স্থানীয় স্বায়ত্তশাসনের যে ব্যবস্থাগুলো আছে তাতে করে কিন্তু নগরবাসীরা খুব সুন্দর জীবনযাপন করার আর সুযোগ পেয়ে যেত যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারত। আমরা এখন একটু দেখি যে সিটি কর্পোরেশনের আয় এর উৎস আসলে কি। সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত যে কোনো কর, উপকর, টোল ও ফিস ইত্যাদি, কর্পোরেশনের উপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হতে প্রাপ্ত আয় বা মুনাফা, সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত অনুদান, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষ কর্তৃক প্রদত্ত দান, কর্পোরেশনের উপর ন্যস্ত সব ট্রাস্ট হতে প্রাপ্ত আয়, কর্পোরেশনের অর্থ বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা, অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থ এবং সর্বোপরি আইনের অধীন অর্থদণ্ড থেকে প্রাপ্ত অর্থ। এই সকল বিষয় হচ্ছে সিটি কর্পোরেশনের আয়। এই আয়গুলো সিটি কর্পোরেশন কি করছে? নগরবাসীদের উন্নয়নে ব্যয় করছে। আমরা একটু জেনে নেই যে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ি যে জনগোষ্ঠী, তাদের জন্য যে স্থানীয় সরকার ব্যবস্থা সেটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠার প্রেক্ষাপট অন্যান্য স্থানীয় সরকার থেকে আলাদা। ঐতিহাসিকভাবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতি বাঙালিদের চেয়ে ছিল সম্পূর্ণ আলাদা। এই আলাদা পরিচয় প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছিল। তাদের দাবির ফলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির মাধ্যমে এ অঞ্চলে ভিন্ন প্রকৃতির স্থানীয় সরকার কাঠামো গড়ে উঠেছে। সরকারের সঙ্গে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের সম্পর্ক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় বিশেষ ব্যবস্থা হিসাবে পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে। উভয় পরিষদকে আইন অনুযায়ী নির্দিষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করা হয়েছে। উদাহরণস্বরূপ, জেলা পরিষদের নিয়ন্ত্রণ ও আওতাধীন কোনো প্রকার জমি, পাহাড় ও বনাঞ্চল পরিষদের সহিত আলোচনা ও উহার সম্মতি ব্যতি রেখে সরকার কর্তৃক অধিগ্রহণ ও হস্তান্তর করা যাইবে না। আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে, সরকার আঞ্চলিক পরিষদ বা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে কোনো আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করলে পরিষদ ও সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদের সহিত আলোচনাক্রমে এবং পরিষদের পরামর্শ বিবেচনাক্রমে আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জেলা ও আঞ্চলিক পরিষদ আইনের বা কোনো বিধিবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় না এরূপ বিধি প্রণয়ন করতে পারবে। যাই হোক, আইন প্রণয়নের ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। অপরদিকে সরকার প্রয়োজন দেখা দিলে জেলা পরিষদের কাজকর্মের ব্যাপারে নির্দেশ প্রদান বা অনুশাসন এবং গেজেট আদেশ দ্বারা আঞ্চলিক পরিষদ বাতিল ঘোষণা করতে পারে। অর্থাৎ যদিও আঞ্চলিক পরিষদ, আঞ্চলিক স্বায়ত্তশাসনের একটা ব্যবস্থা রাখা হয়েছে,
তারপরেও যদি কোনো অংশে তারা সরকারের সাথে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কিন্তু সরকারের সেখানে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে তা বাতিল বলে ঘোষণা করার জন্য। তাহলে এই ছিল আজকে আমার আলোচনা। আমি আশা করব আমাদের আ বিগত ক্লাস যেখানে ইউনিয়ন পরিষদ এবং তারপরে উপজেলা পরিষদ, তারপরে সিটি কর্পোরেশন এবং পৌরসভা নিয়ে যতটুকু আলোচনা হয়েছে তোমরা বুঝতে পেরেছ যে আসলে আমাদের এই স্থানীয় সরকারের যে এককগুলো আছে তাদের কাজ করার আ পরিধি কতটুকু, তারা কতটুকু কাজ করছে এবং তারা কতটুকু নাগরিকদের সেবা দিচ্ছে তা এখানে বিবেচ্য বিষয় নয়। আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে তাত্ত্বিকভাবে আমরা কতটুকু জানতে পেরেছি পৌরসভার গঠন, ইউনিয়ন পরিষদের গঠন, সিটি কর্পোরেশনের গঠন এবং উপজেলা পরিষদের গঠন এবং তাদের যে প্রধান ব্যক্তিরা আছে তাদের নাম সম্পর্কে জানতে পেরেছি। তারা কতটুকু কাজ সম্পাদন করবে তা জানতে পেরেছি এবং সেই সাথে তাদের আয়ের উৎস সম্পর্কে আমরা জানতে পেরেছি। চলো আমরা কিছু রেফারেন্স বইয়ের নাম সম্পর্কে তোমাদের পরিচিত করিয়ে দিই। প্রথমত বাংলাদেশের স্থানীয় সরকার কামাল সিদ্দিকী সম্পাদিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট ঢাকা ১৯৮৯ সালে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমান অবসর প্রকাশনা সংস্থা ২০১৯ সালে প্রকাশিত হয়েছে। পার্লামেন্টারি শব্দকোষ জালাল ফিরোজ কর্তৃক রচিত বাংলা একাডেমি ১৯৯৮ সালে প্রকাশিত হয়েছে। লোকাল গভর্নমেন্ট অ্যান্ড প্রপার্টি রিডাকশন ইন বাংলাদেশ গোলাম হোসেন এডিটেড এশিয়া প্যাসিফিক রিসার্চ সেন্টার ২০০৭ সালে প্রকাশিত হয়। আজকে এই পর্যন্তই। আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছ এবং আমি যেটা তোমাদেরকে বারবার বলেছি যে আমাদেরকে ক্লাসগুলো শুনতে হবে এবং সেই ক্লাসগুলিতে অংশগ্রহণ করতে হবে। এই ক্লাসগুলি সাজানো হচ্ছে কেবলমাত্র তোমাদের জন্য। তোমাদের ক্লাসের উপস্থিতি, তোমাদের ক্লাসের পরে কমেন্ট বক্স আমাদেরকে অনেক বেশি উৎসাহ দিবে, আমাদের অনেক বেশি আনন্দ দিবে এবং আমরা চাই তোমাদের প্রশ্নের উত্তরগুলি দিতে। ভালো থেকো তোমরা সবাই।